হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, যে যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের সাথে যুক্ত আছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর যারা সম্মুখ প্রার্থী, ফ্রন্ট লাইন যোদ্ধা, যারা সম্মুখ প্রার্থীদের লড়াই করছে ভাইরাসের বিরুদ্ধে আমাদের নিরাপত্তার জন্য। সেই তিনজন যোদ্ধা, ডাক্তার, আমাদের হিরো, সুপার হিরো বা বাস্তব জীবনের সুপার হিরো বলা চলে, যে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি দেখছি আমরা, এরাই সুপার হিরো। তারা বিভিন্ন ধর্মগুলিতে গিয়ে আমাদের অভিবাসী কর্মীদের, বাংলাদেশি বাইরে বিভিন্ন অভিবাসী কর্মীদের, বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের নিরাপত্তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে নির্লসভাবে, দিন রাত পরিশ্রম করে গিয়েছেন। তো আমাদের সাথে আজকে আছেন ডাক্তার মুনতাসির ভাই। উনি আমাদের সাথে অনেকবারই এসেছেন, আপনারা তাকে চিনেন। তো আমরা আজকে জানবো শুধু ডাক্তার জহুর আলম ভাইয়ের, আমিন ভাই সম্পর্কে। তিনিও একজন যোদ্ধা। তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে বিভিন্ন ধর্মগুলিতে তিনি তার সেবা দিয়েছেন আমাদের নিরাপত্তার জন্য। তারা একটা ডাক্তার ওয়াজিয়া, তিনিও একজন ডাক্তার এবং তার একটি কাইট সং নামে একটি এনজিও আছে, সেখানে তিনি কাজ করছেন। তাছাড়া তার মাই ব্রাদার এসজি একটা ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে তিনি কবিতা, গল্প এবং বিভিন্ন চিত্রাঙ্কনের প্রতিযোগিতা আয়োজন করেছেন। আপনারা সেই পেজে লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কেউ কোনো মেমো আঁকতে পারেন, কোনো চিত্র আঁকতে পারেন, কোনো কিছু প্রতিভা আছে, সেইগুলো আপনারা মাই ব্রাদার এসজি ডট ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে পাঠাতে পারেন। যারা ভালো লিখবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো আজকে আমি কথা বাড়াবো না, আজকে আমি শুধু আপনাদের কমেন্ট করবো, আমার সাথে যারা আছেন তাদের কথা শুনবো আপনাদের ভালোর জন্য। সো আমি প্রথমে চলে আসছি ডাক্তার মুন্তাসির ভাইয়ের কাছে। ডাক্তার মুন্তাসির ভাই। জি, শিবন ভাই অনেক ধন্যবাদ। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা আমাকে চেনেন, আমি ডক্টর মুনতাসির, সিঙ্গাপুরে কর্মরত একজন ডাক্তার। তো আমি আপনাদের সাথে অনেকদিন ধরে আছি, কিন্তু আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝখানে আমার একজন বড় ভাই এসেছেন, ডক্টর জুবাইর আমিন। ডক্টর জুবাইর আমিন অনেক সম্মানিত এবং শ্রদ্ধেয়ভাজন একজন ব্যক্তিত্ব। উনি একজন সিঙ্গাপুরের অত্যন্ত বরেণ্য চিকিৎসক, বড় একটি হসপিটাল, সেখানে উনি ওনার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন এবং উনি একই বিভাগের প্রধান। এছাড়া ওনার আরেকটি পরিচয় হলো এখানে সিঙ্গাপুরের মেডিকেল স্কুলের উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, উনি একজন বড় শিক্ষক আমাদের। তা আমাদের অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে উনি আমাদের মাঝখানে এসেছেন। উনি করোনার প্রাদুর্ভাবের প্রথম দিক থেকেই পশ্চিম প্রান্তে যেগুলো ডরমিটরিতে আছে ওখানে অক্লান্তকর পরিশ্রম করে যাচ্ছে আপনাদের ওখানে রোগ সংক্রমণটা রোধ করবার জন্য এবং সেটির সাথে আপনাকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। তো আমাদের জন্য এটি বড় ব্যাপার, উনি আমাদের মাঝখানে এসেছেন। উনি আপনাদের কথা শুনবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং স্বাস্থ্য ব্যাপারে আপনাদেরকে উপদেশ দিবে। এছাড়া আপনারা জানেন আমাদের সাথে আছে ডক্টর তামওয়াজিয়া, আত্মমানবতার সেবায় অনেক বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন, ওনার একটি এনজিও আছে এবং করোনার প্রাদুর্ভাবের প্রথম থেকে উনি সিসিএফ বলেন, ডরমিটরি বলেন, বিভিন্ন জায়গায় যে আপনাদের জন্য হেল্প করছে, আপনাদের উৎসাহিত করছে এবং আমাদের সাথে সর্বদাই আছে। তো আপনারা বুঝতে পারছেন আমাদের আজকে মঞ্চটা অনেক মজবুত। আমাদের এখানে যারা যারা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে সবাই কিন্তু আমরা আছি, আরো অনেকেই আছে, কিন্তু আমরা চারজন এখানে এসেছি আপনাদের কথা শুনতে, আপনাদের সমস্যাগুলো নিয়ে শুনতে এবং স্বাস্থ্যের ব্যাপারে উপদেশ দিতে। তো আমি এখন চলে যাব ডক্টর জুবাইর আমিন ভাইয়ের কাছে, ওনার কাছে কিছু শুনতে। জুবাইর আমিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে। শিপন ভাই, আপনার সাথে অনেকদিন মানে অনেক কথা শুনেছিলাম, আজকে পরিচয় হলে ভালো লাগলো। Vaijia, I have heard about you and we communicated so many times, and this is the first time we met virtually. And Muntasir, assalamu alaikum for doing the doing the kind introduction. So আমি সবার জন্য বলি যে ভাই দেখেন, একটা তো অসুবিধা শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতেই করোনা, কোভিড, সিঙ্গাপুরও যারা সবার জন্যই। তো কিন্তু আমরা অনেক ভালো আছি অন্যান্য দেশের তুলনায়। এবং এখানকার কমিউনিটি যারা, এখানকার সমাজ যারা, তারা সবাই আপনাদের জন্য মানে উপকার করার জন্য কষ্ট করছে, উপকার করবে। তো আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিছু উপদেশ দেব। আপনাদের যদি কোনো বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের ডাক্তারের সাথে দেখা করতে হবে। আমি সাধারণ উপদেশগুলোই দেব, আর আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। তো তো প্রশ্ন আসুক এবং আমি দেখি শুরু করি। প্রশ্ন চাওয়ার আগে একটু বলে দিচ্ছি যে আমাদের এই প্রচারটা হচ্ছে কিন্তু
সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি পেজ থেকে এবং সেই সাথে মাই ব্রাদার এসটি পেজ থেকে। তো মাই ব্রাদার এসটি পেজটি আপনারা লাইকস দিন, ফলো করুন এবং ওখানে আপনাদের পরবর্তীর জন্য যদি কোনো কমিকের আইডিয়া থাকে আইডিয়াগুলো ওখানে লিখুন। প্রথম 10টি সবচেয়ে ভালো আইডিয়াগুলোর জন্য থাকবে পুরস্কার $10 প্রিপেড টপ আপ কার্ড। তো ওই জিনিসটা আপনারা করতে থাকুন এর সাথে সাথে। So if you want to see some of your ideas turn into drawings, please write them to me because I'm the one drawing them and I would love to turn your ideas into a brand new comic. And of course, we will credit you and your name so that all your brothers will know that you came up with the idea. তো বুঝতে পারতেছেন যে আপনাদের আইডিয়াগুলো কিন্তু উনি কমিকে তৈরি করে দিবে এবং আপনার নামটা কিন্তু ওখানে থাকবে যে আপনার আইডিয়া ছিল এবং আপনার আইডিয়াতে কিন্তু এই কমিকটা তৈরি করা হয়েছে এবং এইগুলি কিন্তু সব জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে। অন্যান্য হসপিটাল প্রতিষ্ঠান, তারপর সিসিএফ, ডরমিটরি, তারপর এমন সবার কাছে কিন্তু যাবে। তো আপনাদের নামটাও কিন্তু সাথে যাচ্ছে। So even if you are watching this show after tonight, we'll be allowing you to, share your ideas in the next 1 week or even more. So feel free to keep your ideas coming in, and we're going to give away 10 prizes, like what Shipon Bai and Dr. Muntasir mentioned. তো সময় কোনো সমস্যা নাই, আপনারা এক সপ্তাহ যাবত চিন্তা করে আইডিয়াগুলো দিতে থাকুন। আমরা আইডিয়াগুলো দেখে ওখান থেকে প্রথম 10 জনের সবচেয়ে ভালো মূল্যবান আইডিয়াগুলো নিয়ে নিব। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন চলে যাচ্ছি আপনাদের কিছু প্রশ্ন। তো আমার কাছে আমরা গত সপ্তাহে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমাদের সাথে আছেন বিশিষ্ট ডাক্তাররা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। তখন আমার কাছে প্রায় 20 জন ব্যক্তি ইনবক্সে অনেক প্রশ্ন জানিয়েছিলেন, আমি সেগুলো লিখে রেখেছি। সেখান থেকে আমি এক একে প্রশ্নগুলো জবাব দিব আগে, তারপরে কমেন্টেও প্রশ্ন জবাব দিব। তো আমি প্রথমে চলে যাব ডাক্তার জোবায়ের আমিন ভাইয়ের কাছে। প্রশ্নটা ছিল যে খাবার এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে সম্পর্ক একটু বলতে পারবেন কি? আচ্ছা, খাবার এবং দীর্ঘস্থায়ী অসুখের সাথে সম্পর্কটা কি? আচ্ছা, দীর্ঘস্থায়ী ওষুধ যেটা বলে এখানে সেটা হলো যে ক্রনিক ডিজিজেস। হ্যাঁ, তো দীর্ঘস্থায়ী অসুখের মধ্যে আছে হলো আপনার এখানে সাধারণ যেগুলো আপনার ব্লাড প্রেশার বেশি, যেটা হাইপারটেনশন বলে, ডায়াবেটিস, তারপর আপনার কোলেস্টেরল বলে একটা জিনিস আছে রক্তের মধ্যে, সেটা বেড়ে যায়। আর এর সাথে সাথে থাকে হলো আপনার ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া। যেটা হয় যে আপনার এই সবগুলো অসুখই একসাথে হয়। হ্যাঁ, একসাথে হয়। যাদের ডায়াবেটিস আছে তাদের দেখবেন যে তাদের ব্লাড প্রেশারটা বেশি হতে পারে, তাদের আপনার কোলেস্টেরলটা বেশি হতে পারে, তারপর তাদের আপনার শরীরে মোটা হয়ে যাওয়ার লক্ষণটা হয়। তো আমি একটু বুঝায় বলি যে এই জিনিসগুলো কেন এত গুরুত্বপূর্ণ। আপনার যারা এখানে সিঙ্গাপুরে থাকছেন আপনার 5-7 বছর হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে, আমি দেখেছি যে তাদের আপনার এই রোগগুলোর সংখ্যা মানে পরিমাণ অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি। অনেকগুলো কারণ। একটা হলো খাওয়া দাওয়া, তারপর আমাদের জীবন ধারণের পরিবর্তন, এই দুটাই হলো মূলত। খাবার দাবার আমরা যেটা বাংলাদেশে আপনারা যেটা খেয়ে আসছেন গ্রামে, সেই খাবার ছিল যে ঢেকি ছাটা চাল, লাল চাল যেটা বলি, বিরোয়ের চাল বা ঢেকি ছাটা চাল। তারপর আপনার থাকতে হলো মাছ ভাতে বাঙালি, অনেক শাকসবজি যেগুলো আপনার নিজের ঘরের থেকে, নিজের মাঠের থেকে উঠানো শাকসবজি, ডাল। এই 4টা খাবার কিন্তু আপনার খুবই ভালো খাবার। এখানে যখন আমরা চলে আসছি তখন খাওয়া শুরু করছি হলো সাদা ভাত, এবং ভাতের পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, আটার রুটি হয়ে গেছে হলো আপনার ময়দা রুটি, সাদা রুটি, পাউরুটি হলো সাদা। আপনার মাছের বোতলে এসে গেছে মাংস। তারপরে আপনার অনেক বেশি তেল জাতীয় খাবার ঢুকে পড়ছে খাওয়ার মধ্যে। এবং শাকসবজি যেটা সবুজ রঙের শাকসবজি যেটা, সেই শাকসবজিটা আপনার খাবার কমে আসছে। এগুলোতে আপনার ওজনটা বাড়বে, ওজনের সাথে সাথে দেখবেন যে আপনার ডায়াবেটিসটা এসে গেছে, দেখবেন ওর সাথে ব্লাড প্রেশার বাড়ছে। সো এই সবগুলোই কিন্তু একসাথে কাজ করে এবং ওইটার জন্যই আপনার দেখবেন যে আপনার কিডনির অসুবিধা হচ্ছে, হার্টের অসুবিধা হচ্ছে, ব্লাড প্রেশারের অসুবিধা হচ্ছে, ডায়াবেটিসের অসুবিধা হচ্ছে। এবং এগুলোকে বলে যে নীরব খুনি, সাইলেন্ট কিলার। হ্যাঁ, সাইলেন্ট কিলার। এটা আপনার বোঝা যাবে না, আস্তে আস্তে আপনার এগুলো শরীরের এক একটা অংশ, মানে এক একটা অর্গান যেটা বলি আপনার
হৃদরোগ বলেন, কিডনি বলেন, ফুসফুস বলেন, এগুলো আপনার খারাপ করতে থাকবে। তো এগুলোই মনে রাখবেন যে আমাদের যে আধুনিক জীবনে এসে পড়ছি আমরা, এবং তার সাথে খাবারটা চেঞ্জ হয়ে গেছে, খাবারটা বদলে গেছে, ওইটাই আমাদের ঝুঁকির পরিমাণ অনেক বেশি বাড়ায় দিচ্ছে। আমরা যদি আপনার চলে যাই যে গ্রামের যে খাবারগুলো ছিল, লাল চাল, ডেকি ছাটা চাল, ডাল, মাছ, শাকসবজি, তেল কম, দেখবেন যে আপনার অনেকখানি উপকার এমনিতেই হয়ে আসছে। ডাক্তার, ধন্যবাদ জুবাইর ভাই। মুনতাসির ভাই, আমি কয়েকটা কমেন্ট করে নিচ্ছি, অনেকেই কমেন্ট করতেছেন, আমি জি। কয়েকটা কমেন্ট করে নিচ্ছি শুনবে। আরিফ সাদ ভাই কমেন্ট করছেন, গ্লাড টু সি ইউ ফোর অফ ইউ অন দ্য প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ আরফুনা ভাই। ভাই, আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যদি খুব এর ওষুধ খাই, বলতে পারলাম খুব কি কফ, মানে কফের ওষুধ খাই, কফ কাটাইতে যাই, বাট আবার অনেক কফ মনে হয়। এর জন্য এর কোনো সলিউশন আছে কি? পর্যন্ত টেস্ট করছি 12 বার, অল নেগেটিভ। কি করলে কফ হবে না? উনি কফের সমস্যা আছেন, আচ্ছা উনি টেস্ট করেছেন, কোরোনা নেগেটিভ, তারপর কফের সমস্যা তো কি করতে পারেন? আচ্ছা, জসিম ভাই, আসসালামু আলাইকুম। তো আমি বলি যে কফ নাকি, কফ হলো যেটা আপনার ভেজা, যেটা আপনার সাথে আপনার এই কফ বেরোয় আসবে, আর কাশি, হ্যাঁ, কাশি হলো যেটা শুকনা শুকনা কাশি। এই দুটার মধ্যে একটু সামান্য মানে ইয়ে আছে, ডিফারেন্স আছে। তো কফ যদি হয়, যেটা আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন, কাশির সাথে সাথে কফটা বেরোয় আসলো, কফ বেরোয় আসাটা কিন্তু আপনার ভালো, হ্যাঁ ভালো। কারণ আপনার এটা আপনার শরীরের মধ্যে থেকে গেল না, শরীর আপনার নিজে থেকে এটা বের করে আসলো, কারণ ওগুলো আপনার মধ্যে অনেক জীবাণু থাকে। তো কফের ওষুধ যেগুলো দেওয়া হয়, আমি খুব একটা যে পছন্দ করি তা না, কারণ কফের ওষুধটা আপনার কফটাকে দাবায় রাখবে, ওই ওই কফগুলোকে বের হতে দেবে না। হ্যাঁ, তো আপনি ওইটা বলবো যে আপনি কফের ওষুধটা কম খান, ওই কাশির সাথে ওগুলো বের করে ফেলতে চেষ্টা করেন। যেটা আমি বলবো যে আপনার যদি কাশিটা থাকে, এতদিন ধরে চলতেছে, কয়েক সপ্তাহ ধরে চলতেছে, হ্যাঁ, আমার দুইটা তিনটা জিনিস মনে হয় যে আপনার এটা দেখতে হবে। এক হলো যে আপনার কোনো অ্যাজমা, হাঁপানি রোগ আছে কিনা। ঠিক আছে, অনেক সময় হাঁপানি রোগের মানে এই লক্ষণ হলো যে এরকম কাশি হওয়া, কফ হওয়া। আপনি একটু দেখেন যে ডাক্তারের সাথে গিয়ে যে এটা আমার অ্যাজমা বা এটা এই এই হাঁপানি রোগ হলো কিনা, হয়েছে কিনা। দ্বিতীয় জিনিস যেটা হলো আপনার, যে অনেকের আপনার আমরা বলি যেটা রিফ্লাক্স, যে খাবারটা আপনার উপর দিকে উঠে আসে, তারপরে সেটা আপনার মানে ফুসফুসের মধ্যে যাইতে চেষ্টা করে, তখন এই কাশিটা হয়। হ্যাঁ, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যে এটা এই যে গ্যাস্ট্রিক ব্যথা যেটা, সেটা যেন না হচ্ছে। আর আরেকটা হলো যে অ্যালার্জি। যেহেতু আপনারা মানে অনেকেই কাজ করেন হলো এই শিপইয়ার্ডে রং নিয়ে, কেমিক্যাল নিয়ে, হ্যাঁ, অনেকের আপনার অ্যালার্জি থাকতে পারে। সো এই অ্যালার্জিটাও আপনার এই কাশ এবং কফ করবে। তো আপনি এই তিনটা জিনিস আপনার মনে রাখবেন, যে হাঁপানি রোগ, রিফ্লাক্স, যে এই এই মানে আমরা যেটা বলি বাংলায় গ্যাস্ট্রিক, আর তৃতীয় হলো যে এই অ্যালার্জি। হ্যাঁ, এই তিনটাই কিন্তু আপনি খুব মানে স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে আপনি মানে চিকিৎসা করতে পারবেন। আপনি শুধু ডাক্তারকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমার এই তিনটা জিনিস আছে কিনা। ধন্যবাদ ভাই। তো মুনতাসির ভাই, আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি ডক্টর ওয়াজিয়ার কাছে, তারপর আপনার কাছে আসবো। প্রশ্নটা হলো যে, হোয়াট ইজ ডক্টর ওয়াজিয়া, ফর ইউ দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ে টু স্টে ফ্রি ফ্রম মেন্টাল ওয়ারিস? Oh, wow. That is a very difficult question. Wow. So this question is asked by Ruhul Amin. What is the way to stay free from mental worries? Wow. Just today I was asking my husband that, is there a way, because as a mother and I have two very young children with COVID happening and all these things, I'm always feeling that all of us have some degree of stress and anxiety that we think about. I think some of the ways that we can try to be in good mental health, there are many ways of doing this.
I think the basic, of course, is to keep in good physical health. When you're in good physical health, you will be mentally stronger. So I think Dr. Zubaya, Dr. Muntasir, they may have mentioned already to, eat healthily, to sleep well, to remember to exercise more, because exercise helps to release a lot of the good and happy hormones inside your body. So that's very important. But I think mentally, like all of us have gone through a lot of struggles during COVID, especially being quarantined, and there are worries about the future, about your jobs, etc. Today, actually, just before this program, I was listening to a message, and it was a message by John Piper, and he was saying that every day has enough worry of its own. So don't worry about tomorrow. And it said that if God can clothe the lilies of the field and even all the birds of the air have food to eat, then what more us? So not wanting to sound too spiritual, but I think a very simple kind of philosophy that I live by is that let's try to live every day with what we can, with the joy and the grace that we have for each day, and let every day take care of itself. So if we try to worry too much about tomorrow, and that's something I do quite often as well, I try to remind myself that worry will not change a single thing, but instead we just focus on what we can control today. So if today you have some worries, ask yourself, what can I control about today? And so I'll stop here and let Muntasir translate that, and then I'll add another 1 or 2 more points. তো রুহুল আমিন ভাই অনেক সুন্দর প্রশ্ন, এটা আমার মনে হয় সবার মনে এই প্রশ্নটা আছে এখন। তো উনি যেটা শেষে বলেছে আমি সেটাই বলতেছি আগে। আমরা খালি যদি কালকে কি হবে সেটা নিয়ে চিন্তা করি, তাহলে আজকে বাঁচবো কেমনে? কালকে কি হবে সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করে তো কালকের সমাধান এসে যাবে না। আমাদের তো বেঁচে থাকতে হবে। মানুষের এমন কোনো সময় যায় না যে তাদের মানসিক চাপের সামনে পড়তে হয় না। আমাদের জীবনে কোনো না কোনো সময় আমরা এমন অবস্থার মধ্যে পড়েছি যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, আমরা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি, নিরাশ হয়ে গিয়েছি, কিন্তু তারপরও তো আমরা লড়ে মনোবল নিয়ে এগিয়ে গিয়েছি। এখন সবচেয়ে বড় কথা হলো যে স্ট্রেস জিনিসটা কিভাবে আমরা এটা প্রতিকার কিভাবে করব। অনেক রকম উপায় আছে। এই যে মনে করেন যে আপনারা আমাদের সামনে আছেন, আপনাদের সাথে আমরা কথা বলছি, বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করছি, এটাতে কিন্তু স্ট্রেস কমে। ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, এখন ভিডিও কলে মানুষের সাথে কথা বলা যায়, প্রিয়জনদের সাথে কথা বলা যায়, এগুলিতে কিন্তু মানসিক স্ট্রেস কমে। অনুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, প্রতিযোগিতা হচ্ছে, এগুলিতে আপনারা ব্যস্ত থাকছে, এগুলিতেও কিন্তু আপনাদের মনটা অন্যদিকে যাবে এবং স্ট্রেস কমবে। স্ট্রেস কমানোর মতন অনেক কিছুই কিন্তু এখন করা হচ্ছে। আজকে দেখলাম যে অন্য জায়গায় কোথাও অনুষ্ঠান হচ্ছে। আপনারা ঘরে বসে যদি কিছু না করেন তাহলে মানসিক স্ট্রেসটা আস্তে আস্তে বাড়বে। সুস্বাস্থ্যকর থাকবার জন্য, সুস্বাস্থ্যর অধিকারী হওয়ার জন্য অনেক কিছু করা যায়, যে বিনোদনমূলক জিনিসপত্র দেখা, ব্যায়াম করা, বন্ধু বান্ধবের সাথে গল্প করা। এখন তো এক রুমের থেকে আরেক রুমে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেলফোন আছে, ভিডিও কলে কথা বলতে পারবেন। আমি আপনাদের একটা জিনিস বলি, আমি যখন প্রথম বিদেশে গিয়েছিলাম তখন ফোন করা যেত সপ্তাহে একবার, ভিডিও কল বলে কিছু ছিল না, চিঠি আসতো, চিঠি লিখতাম, সেটা 14 দিন লাগতো আসতে। আপনারা চিন্তা করতে পারেন 16 বছরের একটা ছেলে তখন বিদেশে গিয়েছিল, তার স্ট্রেস লেভেল কতটুকু হতে পারে। এখন কিন্তু টেকনোলজির কারণে সেই জিনিসটা কিন্তু আর নেই। এখন অনেক সুবিধা আছে, আমরা একে অপর প্রিয়জনদের সাথে খুব সহজেই কিন্তু কথা বলতে পারি, কথা আলাপ করতে পারি, নিজেদের মনের সমস্যাগুলা তুলে ধরতে পারি। Wow, I think Muntasir, you added a lot more wisdom than I said. So I think one other. Sorry, Vajia, I will just reinforce the 3 points what you have, Muntasir, have said, and this is what I actually communicate with our friends in the dorm. ভাই, আপনাদের 3টা জিনিস আমি সংক্ষেপে বলে দেই। এক হলো যে দিনের মধ্যে একটা রুটিন, একটা ছন্দের মধ্যে চলে আসবেন, বুঝছেন? যখন রুটিন না থাকে তখন মানসিক অস্থিরতা বেড়ে যায়। সকালবেলায় উঠে কি করলাম, নামাজ পড়লাম, বন্ধু বান্ধবের সাথে সময় কাটালাম, নিজের জন্য কিছু সময় কাটালাম, হ্যাঁ, নিজের জন্য কিছু সময় কাটালাম। আর দ্বিতীয় হলো যেটা ওই ডক্টর ওয়াইজে বলছেন যে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটো একসাথে জড়িত, এবং কিছু পরিমাণ হলো ব্যায়াম করবেন দিনের মধ্যে। আপনি দিনে 4-5 বার করে
একটু যেন ঘাম হয় এরকম ব্যায়াম করবেন, দেখবেন তাতে আপনার অনেক মানে আমরা যেটা বলি কেমিক্যাল, এই মন ভালো করার কেমিক্যাল আপনার চলে আসবে। আর তৃতীয় কথা যেটা বলবো যে এই মানে অ্যাগেইন ওই ওয়াইজিয়া যেটা যেটা বললেন যে কিছু আপনি যোগব্যায়ামই বলেন, সাধনা বলেন, নামাজ বলেন, হ্যাঁ, একটা সময় আপনি নিজের জন্য একটু নিজের জন্য করে রাখবেন যেন আপনার এই মানসিক শান্তিটা আসে। ঠিক আছে, তিনটা জিনিস, ডেইলি রুটিন, দ্বিতীয় হলো যে শারীরিক একটু ব্যায়াম করা, তৃতীয় হলো যে এই নামাজ পড়া, একটু নিজেরকে শান্ত রাখা আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। Okay. I think, ডক্টর sorry, রাজিয়া the one. Yes, sorry, Shripan. I just wanted to add one more thing. If any of you want to talk to somebody, like somebody asked a question about depression and all that. So, talking to somebody can help a lot. If you have a friend, that's great. There's also a number on WhatsApp. So I just posted it as a comment. There's a number that you can WhatsApp to actually share about your struggles and stories, so that HealthServe can be able to help you. Yeah. তো ডক্টর Yeah. ওয়াজিয়া যেটা বললো যে হেলথ সার্ভে কিন্তু একটা হেল্পলাইন আছে, সেটা অনেকদিন ধরে কিন্তু সচল। হোয়াটসঅ্যাপের নাম্বারটা উনি কমেন্ট বক্সে দিয়েছে। আপনাদের যদি মানসিক সমস্যা হচ্ছে, চাপ সহ্য করতে পারছেন না, কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, ওই নাম্বারটাতে একটা মেসেজ দিবেন, আপনার কি Yes. সমস্যা হচ্ছে সেটা বিস্তারিত বলবেন, ওখান থেকে ওরা কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। এই জিনিসটা কিন্তু অনেকদিন ধরেই সচল আছে, এইটার সুউপয়োগ করুন, এটা এটা আপনাদের কাজে আসবে। Yeah. So the number is +65 313 84443. Yeah, that's +65 313 84443, and it's inside the comment box as well on কমেন্ট বক্সে Shripan নাম্বারটা Rice দিয়ে page. হচ্ছে। ওকে। ওকে, থ্যাংক ইউ ডক্টর রাজিয়া। ডক্টর মুনতাসির ভাই, আপনার জন্য প্রশ্ন, এটা আমি প্রায় 20 থেকে 30 জন এই প্রশ্নটা করছে আমাকে ইনবক্সে। সো এটা আপনি একটু ভাইদেরকে বুঝিয়ে বলে ভালো হয়। My question is that many of us have experienced more gastric problem lately. What is the way to get rid of it? Thank you. শিবন ভাই যেরকম বললো সত্যি কথা, আমি এখন প্রায় 20-30 জনের মতন আমার কথা হয়েছে, এবং ম্যাক্সিমাম সবার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম, বুকে জ্বালা পোড়া করে, বুক ব্যথা করে, এবং কথার পৃষ্ঠে যখন দেখা গেল যে জিনিসটা যেটা জুবাই ভাই বলেছে, খাবারের সাথে কিন্তু বিরাট রকমের এটা সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের প্রবলেমটা। এখন মনে করেন যে খাবার যেটা খাচ্ছেন, যারা সৌভাগ্যবান, যারা নিজেদের রান্না করতে পারছেন, তাদেরকে বলবো যে গ্যাস্ট্রিকের প্রবলেম যদি হয়ে থাকে, বুক জ্বালা পোড়া করছে, যে শুইলে মনে হয় যে গলার কাছে কিছু চলে আসতো, অথবা সারাক্ষণই মনে হচ্ছে বুক জ্বালা পোড়া করতেছে, তাদের কিন্তু হয়তো গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে। এবং সেটা আরেকটা জিনিস দেখবেন যে খাওয়ার পরে কিন্তু এটা কমে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু খাবার খেলে কিন্তু এটা বেড়েও যায়। এখন কি খাবার খেলে বেড়ে যেতে পারে? মশলাযুক্ত, প্রচন্ড মশলা থাকলে, তেলযুক্ত, ভাজা পোড়া, এগুলি কিন্তু আপনার গ্যাস্ট্রিক প্রবলেমটাকে আরো খারাপ করে তুলবে। তো এই অবস্থায় কি খেলে ভালো হয়? সিদ্ধ খাবার, মশলা কমাবেন, ভাজা পোড়াটা অ্যাভয়েড করবেন, সবজি খাবেন, ফল খাবেন, এবং রেগুলারলি খাবেন। মনে করেন যে দিনের মধ্যে ভাগ করে ব্রেকফাস্ট, মনে করেন সকালের খাবারটা, দুপুরের খাবারটা, রাতে খাবারটা যেন একটা পার্টিকুলার সময়ের মধ্যে খাওয়া হয়, সেটার দিকে মনোযোগ রাখবেন। তারপর আরেকটা জিনিস, ওষুধের ব্যাপারে অনেকে বলতেছে গ্যাস্ট্রিকের ওষুধ আমি খাচ্ছি কিন্তু আমারটা সারছে না। তারপর আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম অনেককে, কতদিন ধরে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন? দেখা যাচ্ছে অনেকে জাস্ট 1-2 দিন খেয়ে তারপর আর খাচ্ছে না। কিন্তু এখন আপনার যদি গ্যাস্ট্রাইটিস অথবা গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে থাকে, সেটা কিন্তু 1 থেকে 2 দিন অথবা 3 দিনের ওষুধে কিন্তু সারবে না। এটার জন্য আপনার পুরো একটা কোর্স নিতে হতে পারে, সেটা 3 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত লাগতে পারে। এবং এই 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত যদি ওষুধ খেয়েও যদি আপনাদের কোনো লাভ না হয়, তখন আমি মনে করি যে আপনাদের আবার ডাক্তার দেখানো উচিত, এবং সেই অবস্থায় হয়তো কোনো টেস্ট করতে লাগবে। এমনও অনেকের হয়েছে যাদেরকে হসপিটালে পাঠিয়েছি, তাদের কিন্তু মুখের মধ্যে একটা নালি দিয়ে পেটের মধ্যে দেখেছে যে কি সমস্যাটা আছে, যে আলসার হয়ে গেছে কিনা। ধন্যবাদ মুনতাসির ভাই। আমি এখন চলে যাব ডক্টর জুবাইর আমিন ভাইয়ের কাছে। এখানে অনেক কমেন্ট আছে দর্শক, আপনারা আমাদের সাথে কমেন্ট করার জন্য, থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যারা কমেন্ট করতেছেন সকলকে ধন্যবাদ। কিন্তু অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, কমন সমস্যা, ওই প্রশ্নগুলি ডাক্তারদের কাছে জেনে নিব, কারণ আমাদের সময় কম। তো আমরা ইম্পর্টেন্ট একটা প্রশ্নের কাছে চলে যাবো। সেটা হলো যে
ডাক্তার জুবাইর আহমেদ ভাই, এই একদম কর্মচারী ভাই, আমি যেটা অলরেডি মন্ত্রী ভাই বলে দিয়েছেন, তো এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। আর একটা হলো যে আমি দীর্ঘস্থায়ী রোগের জন্য আমি কোথায় ওষুধ খেতে পারি? মানে একজন ব্যক্তি বলছেন যে তিনি দীর্ঘস্থায়ী ওষুধ খান, তো তিনি জিজ্ঞাসা করতে আমি কোথায় ওষুধ পেতে পারি, কারণ আমি আগে বাংলাদেশ থেকে ওষুধগুলো নিয়ে আসতাম, এখন তো বাংলাদেশ থেকে আনা সম্ভব না। হুম। বড় ভাই, যদি এখন দীর্ঘস্থায়ী ওষুধ যেগুলো যেগুলো আছে, যেমন ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, কারো কারো কিডনির প্রবলেম আছে। আমি এমনও দেখছি যে আপনার অনেক বেশি জটিল রোগেরও, মানে যেমন খিঁচুনি রোগের ঔষধ আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। তো আমি যেটা বলবো যে এখানে আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন বা ডর্মের ডাক্তারের কাছে যাবেন এবং ঔষধটা নিয়ে যাবেন। যে ওষুধটা আপনি খাচ্ছেন সেই ওষুধটা নিয়ে যাবেন, যেন ওটা দেখাতে পারেন। কারণ এবং একই রকম ঔষধ না পেলেও ওর মতনই আরেকটা ওষুধ নেবেন। এবং এই যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার রোগ আছে, খিঁচুনি রোগ আছে, তারা ওষুধটা বন্ধ করবেন না, ঠিক আছে? আর আরেকটা বলে রাখি, যদি মানে এখন আস্তে আস্তে তো মানে ইনশাল্লাহ খুলে যাবে, আমরা মানে প্লেন আসা শুরু হবে। আপনার কাছে যদি একটা মানে ডাক্তারের একটা যদি প্রেসক্রিপশন থাকে, হ্যাঁ, সেই প্রেসক্রিপশন নিয়ে আপনি 1 বছরের ওষুধ, 6 মাস থেকে 1 বছরের ওষুধ কিন্তু আপনি আনায় নিতে পারবেন বাংলাদেশ থেকে। হ্যাঁ, কুরিয়ার দিয়েও পাঠানো যাবে এবং ওইটার জন্য কোনো ট্যাক্স লাগবে না। ওটা আপনার শুধু বলতে হবে যে আমি আপনার নিজের জন্য ব্যবহার করব। আচ্ছা, একজন প্রশ্ন করছে হলো কোষ্ঠকাঠিন্য নিয়ে, আমি একটু বলে দেব। বলে দেন ভাই। হ্যাঁ, তো যেটা আপনার এই মুনতাসির ভাই যেটা বললেন যে এই গ্যাস্ট্রিকের সাথে সাথে, আমি শুধু আরেকটা কথা বলি ওর সাথে, যে এখানে রাতের খাবারটা যেন আপনারা একটু কম খান। কারণ যত বেশি খাওয়া হবে তখনই আপনার এই রিফ্লাক্সটা হবে। হ্যাঁ, আর তখন তো আমরা শুয়ে পড়ি খাওয়ার পরে, তখন আপনার রিফ্লাক্সটা বেশি হয়, বুক জ্বালা ফোড়াটা বেশি হয়। রাতের খাবারটা আপনারা একটু কম খাবেন। আর ওই সময় চা কফি এগুলো খাবেন না, সন্ধ্যার মানে 4টার পর থেকে চা কফি খাবেন না। এবং ওটা খাওয়ার মানে রাতে খাবারের পরে একটু আধা ঘন্টা হলো হাঁটাহাঁটি করে নামাজ পড়ে তারপর ঘুমাতে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোষ্ঠকাঠিন্যের জন্য হলো যে ডাল, যদি আপনি মানে না পান, এই শাকসবজি খাওয়াতে যদি কম হয়, ডালটা খেতে পারবেন। বাদাম, বাদাম খেতে পারবেন। বাদামে আপনি অনেক রকম আমরা যেটা ফাইবার বলি সেটা থাকবে। আর 2টা আপনি জিনিস খুব সহজেই আপনি পেয়ে যাবেন, ইসবগুলের ভুসি আর তোকমা দানা। তো ইসবগুলের ভুসিটা আপনি 2-3 চামচ পানির সাথে ভেজায় 1-2 মিনিট ভেজালি হবে দেখবেন। তারপরে আপনি মানে আর খাওয়ার পরে আরেক গ্লাস পানি খাবেন, রাতেও খাবেন। তো দিনে 2বার করে ওই ইসবগুলের ভুসি আর মাঝে মাঝে তোকমা দানা খেয়ে নেবেন। ওটা আপনার কোলেস্টেরলও কমায় দেবে, ব্লাড প্রেশারও কম রাখবে, ঠিক আছে? ধন্যবাদ জুবাইর ভাই। তো এখন আমি কমেন্ট থেকে একটা প্রশ্ন নিচ্ছি, এটা অনেকে মনটা করছেন। তো এই প্রশ্ন আমি আশা করি চলে যাবো মুনতাসিবের কাছে। এক ভাই বলছে, ভাই আমার একটা সমস্যা আছে, অনেকদিন হলো বুকে ব্যথা। আচ্ছা, বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেই কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। তারপর অনেক সময় যেটা আমরা বলি যে ইনফেকশন থাকলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। আরেকটা বুকে ব্যথা হলো যে জোরে নিঃশ্বাস নিলে হঠাৎ করে চিনচিনে ব্যথা করে, এই রকমের ধরনের বুকে ব্যথা হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যেটা হলো যদি আপনার যদি হৃদরোগের সমস্যা থাকে সেই কারণে বুকে ব্যথা হচ্ছে কিনা। প্রশ্ন এখানে উঠবে যে বুকে ব্যথাটা কখন আসে? কাজ করার সময়, টেনশন হলে, সেই অবস্থায় যদি মনে করেন যে বুকে ব্যথা আসছে, যে কাজ করলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু একটু ভয়ের ব্যাপার। ওই অবস্থায় কিন্তু আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিছু টেস্ট করানো উচিত। তারপর যাদের অনেকের কোভিড হয়েছে তাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে বলেছে যে নিঃশ্বাস নিলে, বুক ভরে নিঃশ্বাস নিলে আমার বুকে ব্যথা করতেছে। কিন্তু এমনিতে এটা বসা অবস্থায়, যে এরকম যে খুব পরিশ্রম করছে ওই অবস্থায় না, ওটা অনেক সময় স্বাভাবিকভাবে হতেই পারে। কিন্তু যেটা আরেকটা, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, যে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে বুকে ব্যথা হচ্ছে। তো আপনার যদি এটা বুকে ব্যথা অনেকদিন ধরে হয়ে থাকে এবং ওষুধ খেয়ে থাকেন, এরপরে যদি কোনো সুবিধা না হচ্ছে, আমি মনে করি যে এটা প্রপারলি ইনভেস্টিগেট করা উচিত। এটা কিছু
টেস্ট করানো উচিত, আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, নিয়ে বসে থাকা উচিত না। কারণ এরকম আগেও হয়েছে যে আমার রাত 4টার দিকে মেসেজ এসেছে যে ভাই আমার প্রচন্ড বুকে ব্যথা, তারপর আলটিমেটলি কিন্তু অ্যাম্বুলেন্স কল করে পাঠানো হয়েছে এবং তাদের কিন্তু আলটিমেটলি নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছিল। তো বুকে ব্যথাটা অনেক সময় কিন্তু আমরা বলি যে হ্যাঁ গ্যাস্ট্রিকের কারণে হয়েছে অথবা অন্যান্য কারণে হয়েছে, অনেক সময় কিন্তু গা লাগাই না। কিন্তু এই অবস্থায় এখানে কিন্তু অনেক কিছু ঘটছে, অনেকে করোনার মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সুস্থও উঠেছেন, কিন্তু করোনা একটি নতুন শত্রু। এই কারণে কি হৃদরোগ, আপনার হৃদপিণ্ডে কোনো সমস্যা হতে পারে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু এখনো ঠিক মতো জানি না। তাই হেলায় ফেলায় রাখা উচিত হবে না। যদি মনে করেন যেটা আপনাকে প্রচন্ড রকম সমস্যা দিচ্ছে, হসপিটাল ডাক্তারের সাথে দেখা করার চেষ্টা করেন। ধন্যবাদ মুনতাসির ভাই। তো আমরা চলে যাবো এখন ডাক্তার ওয়াজের কাছে। একটা প্রশ্ন নিয়ে আমি বাংলা বলি, আপনি ইংরেজি করে দিয়েন। প্রশ্ন ছিল এরকম যে পুনরায় সংক্রমণ এবং ক্লাস্টার গঠন প্রতিরোধ করতে আমাদের কি করা উচিত? Wajir, this is a question for you. What sort of steps should we take to prevent reinfection and formation of clusters again in the dormitories? Wow. Okay, that's a very, very good question. And yeah, I think a lot of the messages that we have been sharing are really, really important at this time, because as we transit back to work, this is really a time where people start to gather, and it's a new transition for all of us. But the same principles actually still apply. So, for example, sticking with the same group of men, it's very tempting to mingle because, you know, when you see your colleagues, you are out of quarantine, it's very tempting to mix with one another. But the key is to continue to wear your mask at all times. Make sure that it covers your nose and your mouth. Make sure that you stick with the same group of men. So, for example, at work, I understand that all of you have different zones. So keep to your same zone so that you mix with the same group of men. And then when you're in your dormitories, it's very tempting to also, when you want to say hi to your other brothers who are from different levels, to mix with them in the staircase. So that's not good. So what you want to do is to only mix with the men from your room or the men in your zone at work. So remember to always stay a meter apart, wear your masks, and even for us, the rest of us who are who are working in other different occupations, even for myself, my office friends, they are also not mingling with one another unnecessarily. In fact, in many offices, they have this split team arrangement so that a particular group doesn't mix with another group. So all these are guidelines. And also, if you've watched our comics, stay vigilant. Make sure that you don't mingle with one another, because you might think, oh, now I'm eating, or now I'm praying, or now I'm doing something, and it's okay because I won't get the virus. But the thing is that if you don't stay vigilant, the virus can spread. Even though you may not have symptoms, you might spread it to somebody else and somebody else and somebody else. So that's why it's so important to continue to stay vigilant and don't let your guard down. So if you have any ideas for comics, like I said before, go to my brother SG, follow the page, and share your ideas, and stand a chance to win the top-up prizes. Yeah. ডক্টর ওয়াজির খুব সুন্দরভাবে বলেছে, সবসময় সতর্ক থাকা সবচেয়ে বড় কথা। ভাইরাসটি কিন্তু আমাদের মাঝখানে এখনো আছে, পুরোপুরি কিন্তু যায় নাই। সতর্কতা যেটা আগে অবলম্বন করেছেন সেটা কিন্তু এখনো অবলম্বন করতে হবে। কাজে যখন আপনারা ফেরত গেছেন, সতর্ক থাকবেন। আপনাদের ওখানে কাজের সময় কিন্তু আপনাদের বিভিন্ন গ্রুপে আলাদা করে রাখা হয়েছে, বিভিন্ন জোনে। আপনার জোন ছেড়ে অন্য জোনে যাবেন না। প্রথম, আপনারা যে ডরমিটরিতে আছেন, আপনারা একসাথে একই রুমের মধ্যে কয়েকজন আছেন, সেটাও একটা গ্রুপ হয়। সেই গ্রুপের থেকে আরেক গ্রুপের সাথে মেলামেশা করবেন না। সিঁড়ি ঘরে বসে আড্ডা দেওয়া অথবা অন্যান্য কমন প্লেসে যায় একসাথে মিলে আড্ডা দেওয়া, এটা থেকে বিরত থাকবেন। সে একই নিয়ম, মাস্ক পরিধান করবেন সবসময়, 1 মিটার দূরত্ব বজায় রাখবেন সবসময়। এবং তৃতীয়টা যেটা আগেও বলা হয়েছিল, হাত ধুবেন যতটুকু নিয়মিত পারেন, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। এবং অনেকের অভ্যাস আছে কিন্তু হাতটা মুখের মধ্যে যাওয়ার, এই অভ্যাসটা ভাঙতে হবে। কারণ আপনার হাত দিয়ে আপনার কিন্তু বাইরের পৃথিবীর অনেক কিছুই ঘটছেন, ছুটছেন, এবং সেখানে কিন্তু ভাইরাসটা এসে যেতে পারে এবং সেই হাতের মাধ্যমে কিন্তু আপনার মুখে চলে আসতে পারে। তা হাত মুখে দেওয়া, নাকে দেওয়া, গালে দেওয়া, এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে যতটুকু পারেন। হাত ধোয়ার কিন্তু বিকল্প নাই, মাস্ক পরার কিন্তু বিকল্প নাই, দূরত্ব বজায় রাখার কিন্তু বিকল্প নাই। এইটাই কিন্তু নতুন নিয়ম। এই নিয়মটা আমরা সবাই কিন্তু মেনে চলছি। আমরাও কিন্তু কাজের ক্ষেত্রে এটাই মেনে চলছি এবং আপনারাও আশা করি মেনে চলবেন। থ্যাংক ইউ মুনতাসির ভাই।
তো আমি পরবর্তী প্রশ্নগুলো আছি ডাক্তার জুবাইর আমিন ভাইয়ের কাছে। সাব্বির হোসেন ভাই রনি কমেন্ট করেছেন যে 3 months before I have blood pressure, now my blood pressure have 120/75, need to eat continue medicine? আচ্ছা, সাবির ভাই, আমি আপনাকে তো দেখে, রনি ভাই, মানে আপনার ছবি দেখে মনে হচ্ছে যে আপনার বয়স কম। তো আহ, 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 আচ্ছা, দেখে যদি মানে আমি খুব বেশি এই ব্যাপারে বলতে চাই না, কিন্তু আপনার যে এখন যে প্রেশারটা আছে 120, তারপর হলো 75, এই প্রেশারটা কিন্তু নর্মাল। হ্যাঁ, এই প্রেশারটা নর্মাল। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার মানে শরীরের স্বাস্থ্য অনেক বেশি। তবু আমি বলবো যে ওষুধটা কন্টিনিউ করেন, তারপরে আপনি ডাক্তারের কাছে যান। এর মাঝে যদি আপনার ওজন ধরেন 60 মানে 70-75 মতন কেজি হয়ে থাকে, চেষ্টা করেন যে ওজনটা আরেকটু কমায় নিয়ে আসতে। হ্যাঁ, 5 কেজি কমায় নিয়ে আসেন আগামী 6 মাসে বা 1 বছরের মধ্যে। তারপরে আপনি দেখেন যে ওষুধটা কমানো অথবা বন্ধ করা যায় কিনা। যদি আপনি ওষুধটা বন্ধ করেন, তাহলে বলবো যে 3 মাস পরে বা 3 মাস পরে গিয়ে আবার আপনি ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশারটা মাপবেন। হ্যাঁ, দেখেন যে মানে ওষুধটা বন্ধ করা অবস্থায় এবং আপনার ওজনটা কমানোর পরে আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ জুবাইর ভাই। তো এই কোশ্চেনটা আছে ডাক্তার ফর ওয়াজিয়া ফর ইউ দিস কোশ্চেন। মিজানুর রহমান ভাই থ্যাংক ইউ। মিজানুর রহমান ভাই, he writing, it will be of great benefit to us if you arrange for a low cost medical checkup or medical treatment for some of the employers in Singapore who are unable to get medical checkup or medical treatment in many cases. Wow. That would really be amazing. That's a great suggestion, actually. Dr. Muntasir is laughing. It's a good question. Wow. There is Yeah, this is really great. Yeah. I think I mean, Muntasir and I and Wajia, we can have an open discussion. Actually, we talked about it, that we can how we can provide medical care, because there are a lot of doctors in the community, among the Singapore doctors. They want to actually help. We need to have a structure. We need to find a time that Robbar Din, Sunday, or which day. So inshallah we'll continue with this discussion. And শিপন ভাই, আপনি যদি থাকেন সাথে, হ্যাঁ, তারপরে দেখবো যে একটা ডর্মে এটা করা যায় কিনা। Yes. But also to add on, from what I understand at HealthServe, you can actually see a doctor for a very, very low cost for something like $15. And if you need top up for your medications for chronic disease, especially, you can get it up to like 3 months. So it's as far as I know, that's the lowest cost medical clinic that I know. And as we all know, HealthServe also provides any assistance that you might need, and they'll do their best to help you. তো এই জিনিসটা নিয়ে আগেও কথা হয়েছে। আমাদের যখন আমরা সিঙ্গেলতে কাজ করছি না, হেলথ সার্ভের অনেকে থাকে। হেলথ সার্ভের কিন্তু দাতব্য কিছু চিকিৎসালয় আছে। একটা হলো আপনার মোস্ট প্রবাবলি এটা গেলাং অথবা ইউনিসে। ওখানে কিন্তু সাবসিডাইজ রেটে, কম রেটে কিন্তু ওরা চিকিৎসা দেয়। সেই সাথে কিন্তু ওষুধগুলোও কিন্তু কম রেটে দেয়। এবং আমাদের যেগুলো পর্যাপ্ত অথবা এক্সেস যেগুলা ওষুধ যেগুলো রয়ে গিয়েছিল ডরমেটরিতে, কথা উঠেছিল যে সিঙ্গেলের থেকে আমরা কিন্তু এটা হেলথ সার্ভকে দিয়ে দিব, যেন ওরা কম দামে যারা ওখানে যাবে তাদেরকে দিতে পারে। তারপর আরেকটা ঘটনা, কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছিলেন, আলামিন ভাইয়ের দাঁতের সমস্যা হয়েছিল। দাঁত উঠাতে গেলে অনেক টাকা লাগে। আলটিমেটলি জীবনাং এসজি ফিজিওক্যারে সে কাজ করে, আলামিন ভাইকে পাঠিয়েছিল হেলথ সার্ভের একটা ক্লিনিকে। সেখানে কিন্তু সাবসিডাইজ হবে, কম রেটে কিন্তু দাঁতগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওরা কিন্তু কম রেটে করতেছে। এবং জুবাইর ভাইয়ের যেটা পরিকল্পনা, সেটা হলো যে আমরা যারা ডাক্তার আছি তারাও হয়তো ভবিষ্যতে রবিবার দিন জুবাইর ভাইয়ের নেতৃত্বে আমরা চেষ্টা করব এরকম একটি ক্যাম্প দিয়ে আপনাদের মেডিকেল চিকিৎসা অথবা স্বাস্থ্য অ্যাডভাইস এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এটা একটা ভবিষ্যতের পরিকল্পনা, এটা জুবাইর ভাইয়ের তরফ থেকে। থ্যাংক ইউ জুবাইর ভাই এন্ড ডাক্তার মুন্তাসির ভাই, ডাক্তার ওয়াজিয়া অলসো। দিস মুন্তাসির ভাই, আপনার জন্য হোসেন মাহমুদ কমেন্ট করেছেন, whenever I am laying in the bed, that time I am very difficult to breathing. Please tell me what cause of this happen.
ভাই এখানে কিছু কিছু প্রশ্ন আসবে, এটা আমি হয়তো জুবাই ভাইয়ের কাছ থেকেও জানতে চাবো যে এখানে কি করা যায়, কিন্তু এখানে কিছু প্রশ্ন আসতে থাকবে। আপনার ছবি দেখে আমি একই কথা বলছি, আপনার বয়স বেশি মনে হয় না। কারণ শুয়ে থাকার পরে যদি আপনার শ্বাস নিঃশ্বাসে সমস্যা হয়, প্রথম প্রশ্ন আসবে যে কতদিন ধরে চলতেছে এবং এটা কি সবসময় হয় কিনা। কারণ একটা ভয়ের জিনিস এসে যায় যখন আপনি যে বলেন যে শুয়ে থাকলে আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আমার মাথায় তখন খেলে যে আপনার কি হার্টের সমস্যা আছে কিনা, এক। দ্বিতীয়ত আপনার কি অ্যাস্তমার সমস্যা আছে কিনা, তারপর আবার গ্যাস্ট্রিকের কারণে আপনার বুক জ্বালা পড়ার কারণে কি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কিনা। অনেকের কিন্তু যারা নাক কান গলার সমস্যা নিয়ে কাজ করে তারা কিন্তু দেখে থাকে যে নাকের হাড়ের সমস্যা থেকে থাকে, সেই কারণে কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হইতে পারে। অনেকের কিন্তু টনসিলের সমস্যা থাকলেও কিন্তু গলা ফুলে যায়, অনেকবার হতে হতে কিন্তু টনসিলটা এরকম একটা অবস্থায় আসে যে গলার শ্বাসনালীর রাস্তাটা কিন্তু ছোট হয়ে যায়, তখনও কিন্তু নিঃশ্বাস নিতে অসুবিধা হইতে পারে। যারা ওজন বেশি তাদের কিন্তু নাক ডাকার প্রবণতা বেশি, এবং সেটা হয় আপনার যে জিহ্বাটা আছে না, ঘুমানোর পরে জিহ্বাটা গলার পিছনে পড়ে যায়, শ্বাসনালীর রাস্তাটা আটকিয়ে দেয়। এখন আপনি জাগা অবস্থায় এই সমস্যাটা হচ্ছে না ঘুমায় গেলে সেই সমস্যাটা হচ্ছে সেটা জানতে হবে। কিন্তু ভয়ের জিনিস সেটা দাঁড়ায় যদি আপনার হার্টের প্রবলেম থেকে থাকে এবং সেই কারণে কি শ্বাস নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, এখানেও কিন্তু আমি একই জিনিসই বলবো যে এটা যদি প্রতিনিয়ত হতে থাকে এবং আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত, কিছু টেস্টিং করা উচিত এবং ক্লিয়ার করা উচিত যে এটা হার্টের কারণে হচ্ছে না এবং অন্য কারণে হচ্ছে কি না সেটা দেখা। জুবাই ভাই আপনি এখানে কিছু বলবেন? না, এটা এটা মানে ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, শুয়ে থাকাতে ব্যথা হচ্ছে কেন, এটা ডাক্তার দেখানো উচিত। আমি আরেকটা শিবন ভাইয়ের অনুমতি নিয়ে যদি কথা বলতে পারি, একজন পাইলসের কথা জিজ্ঞাসা করছে যে কোথায় ওষুধ পাবো। পাইলস হয় আপনার কোষ্ঠকাঠিন্য থেকে। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা কষা হওয়ার জন্য হয়। তো এই ওইটার জন্য সুনির্দিষ্ট ওষুধ আছে, কিন্তু তার চেয়ে যেটা হলো যে আপনি এই পানি বেশি খাবেন, ডাল, শাকসবজি, লাল চালের ভাত, আর এই যে বললাম যে এই তোকমা দানা অথবা ইসবগুলের ভুসি, এটা এটা খাবেন। আর এই পাইলসের যদি ইনফেকশন না হয়ে থাকে, যদি কোনো ওরকম যদি মারাত্মক ব্যথা না হয়, ব্যথা কমানোর জন্য আপনি গার্ডিয়ান ফার্মেসিতে গেলে পাইলস বললেই চিনবে। পাইলস বললেই চিনবে, আপনি বলবেন যে তার জন্য ওষুধ দিতে, আপনি ওখানে অল্প টাকায় 5-7 টাকাতে আপনি ওষুধ পাবেন যেটা আপনার এই ব্যথা কমায় দেবে। ধন্যবাদ ভাই, এটা অনেকেই প্রশ্ন করছিল আমাকে, আমি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি আগে জবাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে এখন। আচ্ছা, for Dr. Razia, Okay. we will have few common. Dr. Razia, I am in a trance. I easily forget. Is it my mental problem or it is complete my personal inattention? Oh my God. Wow. Sometimes, I lose my keys a few times a day, so I also ask the same question. Okay, thank you so much for asking that question. Okay, so this question is about, is it something wrong with me? Is it, am I just forgetful? Is there a problem? If you're a young person, it could be that, you have a lot on your mind and that you might be forgetting things easily. So one way to, remember that, one way that always helps me is whenever you leave something behind, always put it back in the right place, the same place rather. Put everything in the same place where you last left it, and it shouldn't be a problem. But of course, sometimes our memory can fail for many other reasons. So for example, if you're physically unwell, or if you are very anxious, you have some worries, that can be an issue that affects your memory as well. So remember to stay well, not just physically, but also mentally and emotionally. Yeah, so that's the advice that I can give. Yeah. মুন্তাসির ভাই, জি, জিনিসটা হলো যে যেটা বলতে চাচ্ছি এখানে ডক্টর ফাজিও বলেছে যে মানুষ ভুলে যায়, এটা অস্বাভাবিক কিছু না। যদি মনে করেন যে কোনো কিছু নিয়ে ব্যস্ত আছেন, তাহলে অন্য কিছু ব্যাপারে হয়তো হঠাৎ করে ভুলে যেতে পারেন যে একটা জিনিস। মনে করেন যে আমরা অনেক সময় বাসার থেকে বের হওয়ার সময় চাবি নিতে ভুলে যাই, এটা স্বাভাবিক, অনেকের মধ্যেই হয়। অনেকের কারণে ভুল মনে হয়ে যাওয়াটা অনেক সময় অসুস্থতার কারণেও হতে পারে। অসুস্থতার কারণে আমরা পীড়িত থাকি, কষ্টের মধ্যে থাকি, সেই অবস্থা কিন্তু অন্যান্য মানে বহির্বাসিক ব্যাপার স্যাপার যেগুলো থাকে অথবা আশেপাশে জিনিস যেগুলো থাকে সেগুলো ভুলে যাওয়াটা একেবারে কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই, এটা স্বাভাবিক একটা জিনিস, অনেকেরই হয়ে থাকে। এটা নিয়ে খুব বিচলিত হওয়ার কিছু
আমি মনে করি আছে না, আর আমি মনে করি যে নেই। Okay, thank so you, now Mr. Bai. actually at this point, now we are almost 3/4 in the show. Sorry, Shipam Bai, don't mind. I just share Sure. something short. So to make sure that everybody is mentally attentive, we're going to do a short exercise, okay? The last time we did this with Professor Dale, since now Shipam Bai is actually streaming this video on both pages, on his page, his personal page, his, the Bangladeshi page, and the third page is the My Brother SG. So actually, we've been looking at the likes and the follows. If all of you could now just switch over to My Brother SG for the first time, just go there for a second right now. You'll still see the same video playing. It's still the same Facebook Live, but just do that right now and just click like and follow so that when you make comments and when you share your ideas and questions, that we can actually award you the prize. If not, if you don't like and follow, we cannot give away the prize to you. So if you can do that right now, you won't miss the show because the show is also streamed there. So just go on to My Brother SG and continue to watch the show. And you can always come back because the show is on Shipon Bai's page, the Bangladeshi page, and also on My Brother SG. Yeah. So let's see if you're mentally attentive. তো আপনারা যেন না ভুলে যান, এর জন্য ডক্টর ওয়াজি কিন্তু আবার মনে করে দিচ্ছে যে আমাদের প্রচার কিন্তু হচ্ছে অনুষ্ঠানটি 2টি পেজ থেকে। সিঙ্গাপুরে আমরা প্রবাসী 3টা, ওমর ভাইয়ের নিজের পার্সোনাল পেজ 1, দ্বিতীয় হলো সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি পেজ, তৃতীয় হলো মাই ব্রাদার এসজি পেজে। এখন উনি চাচ্ছেন যে আপনারা মাই ব্রাদার এসজি পেজে যান, একই জিনিস কিন্তু ওখান থেকেও দেখতে পাচ্ছেন, ওখানে যে লাইকস দিন, পেজটি ফলো করুন, তারপর আবার যদি চান শিবন ভাইয়ের পেজে অথবা সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি আপনাদের পছন্দের পেজেও চলে আসতে পারেন। এই জিনিসটা করুন, এটা একটা এক্সারসাইজের মতন হয়ে গেল। আপনারা কিন্তু কিছু মিস করবেন না, আমরা কিন্তু আছি আপনাদের সামনে, এখনো 2 পেজেই আছি, 3 পেজে আছি। থ্যাংক ইউ সুন্দর মন্তাজ ভাই। তো this question for three doctor. মন্তাজ আপনার 3 জনের প্রশ্ন এটা। আবু হানিফা ভাই কমেন্ট করেছেন, I have one question for Dr. Wazia, honorable doctor. I give many swab tests already. You know this is very painful. My question is how long this continue swab test? Wow. This is a tough question. Yeah. Actually, this is quite similar to another question that a brother asked, which is, why must we do swab tests every 2 weeks? And I know it's not easy, brothers. When I read the news, I was also feeling a little sad. But I also know that this is actually for the good of all of us, because when you're tested regularly, it's to make sure that everyone is safe. So if you can imagine, if let's say somebody had COVID, right? Somebody had coronavirus, and if there was no test, then he would continue to mix and mingle with a lot of different people, and then the infection would really, really spread. And I think the main reason why this is put into place is to prevent another lockdown with thousands and thousands of workers being quarantined. So this is actually an excellent thing. So when I first heard of the news, I was very sad, just like you. But when I thought about it, and I thought that, wow, this is actually to prevent the next lockdown, the next quarantine, then I thought to myself, this is actually really encouraging. So with that, I want to thank and encourage all of you for doing such a great job, being so cooperative, keeping your spirits up, really keeping hope alive. It is so wonderful to see. So please keep up the good work and know that, better times are ahead, hopefully. Yes. তো এই প্রশ্নটা অনেকেই করছে, এটা আমি সবসময় ফেসবুকে দেখি যে এটা নিয়ে অনেকে খুব চিন্তিত যে কতদিন পর্যন্ত এভাবে চলবে এবং 2 সপ্তাহ পর কেন। তো করোনা ভাইরাসটা কিন্তু একেবারে পুরোপুরি আমাদের এই মাঝখান থেকে চলে যায়নি। আপনারা হয়তো নিউজে ফলো করছেন যে নতুন নতুন ক্লাস্টার তৈরি হচ্ছে। তো যেটা আমরা সাধারণত চেষ্টা করি যেটা নিচ্ছিদ্র বলয় তৈরি করবার জন্য, কিন্তু সেটা তৈরি করতে গেলে অনেক রকমের প্ল্যানিং লাগে। তো আপনারা মনে করেন যে যেটা আমরা আগেও আপনাদের বলেছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে 80% উপরে মানুষের কিন্তু কোনো লক্ষণ দেখা দেয় না। তাহলে আপনারা জানবেন কি করে যে আপনাদের মাঝখানে করোনা ভাইরাস আছে কি না? আপনি জানবেন কি করে যে আপনি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা? এর জন্যই কিন্তু 14 দিন পর পর টেস্টিংটা করা হচ্ছে, কারণ আপনারা ডরমিটরি থাকেন, আপনাদের মাঝখানে কখন কি অবস্থায় ভাইরাসটা আবার আবির্ভাব ঘটতে পারে সেটা আমি ঠিক জানি না। এর জন্যই কিন্তু আগে ভাগে জানবার জন্য, যে মনে করেন যে আপনাদের 14 দিন না করে 1 মাস পর পর করলাম, কিন্তু
আপনার সংক্রমণ হলো 14 দিন আগে অথবা মাসের প্রথম তারিখে। আমরা অপেক্ষা করলাম 30 তারিখ পর্যন্ত টেস্ট করবার জন্য। এই 30 দিনের মাঝখানে আপনি কিন্তু লক্ষণবিহীন ভাবে অনেকের মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনার থেকে কিন্তু ভাইরাসটা আরো 10 জন, 20 জন, 30 জন, 40 জনের মাঝখানে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে? এপ্রিল মাস, মার্চ মাস, হাজারে হাজারে মানুষ আক্রান্ত হবে, আবার সে আবার একই সমস্যার মধ্যে চলে যেতে হবে, যে লকডাউন, এবং সেই লকডাউন চলবে আবার 2 থেকে 3 মাস পর্যন্ত। এই জিনিসটা এড়ানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যে ঘন ঘন ভাবে সোয়াব টেস্ট করে যাদের মধ্যে সংক্রমণ হয়েছে তাদেরকে আগে ভাগে চিহ্নিত করে আলাদা করে ফেলানোর জন্য, যেন অন্যদের মাঝখানে সংক্রমণটা না হয়। এছাড়া কিন্তু এমন কোনো উপায় এখন পর্যন্ত কিন্তু নাই যেভাবে আমরা এই সংক্রমণটাকে ঠেকাতে পারবো, এবং আমাদের অপেক্ষা করতে হবে ভ্যাকসিন আসবার জন্য। এবং ভ্যাকসিন তারা শুনেছেন ডক্টর এলফিশার থেকে, যে আস্তে আস্তে পরের বছরের মাঝখান পর্যন্ত লেগে যেতে পারে। এর মাঝখানে সেটাই সবসময় সতর্ক থাকা, আগে ভাগে ডিটেক্ট করা যে আপনাদের মাঝখানে ভাইরাসটা আছে কিনা, এবং এই সব টেস্টিং কন্টিনিউ করাই এখনকার সময়কার মূল মন্ত্র। এছাড়া কিন্তু উপায় দেখছি না। আপনারা ধৈর্যের সাথে এইটা সহ্য করে যাচ্ছেন, আমি জানি এই ওয়ার্ডটা ইউজ করলাম, সহ্য করা। আপনারা প্রচুর ধৈর্য দেখিয়েছেন, আশা রাখেন যে এর মাঝখান থেকে হয়তো আমরা একটা সময় বের হয়ে আসতে পারবো, কিন্তু ধৈর্য এখনো ধরতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু ধৈর্য ধরাটা কিন্তু আপনাদের নিজেদের কল্যাণের জন্য, যেন আমরা সেই সমস্যা যেটা আগে সৃষ্টি হয়েছিল সেই সমস্যার মধ্যে যেন আবার ফেরত না যাই। ধন্যবাদ মুনতাসির ভাই। প্রিয় দর্শক যারা আমার সাথে আছেন এবং কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের প্রশ্ন জবাব দেওয়া সম্ভব হচ্ছে বলে মনে হয় না। তো যাদের প্রশ্ন জবাব দেওয়া সম্ভব হবে না, আমরা পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য। আমরা পড়ে নিচ্ছি এখন আলম হায়দ্রাবাদের কোশ্চেনটা। প্লিজ আনসার, আই এম COVID-19 টেস্ট April 11 পজিটিভ, ফিনিশ isolation and quarantine period. Yesterday MOS SMS me I have received quarantine order. How can suspect me? May I know? I did not any symptom right now. I am staying dormitory. তো এই কথাটা, এটা উত্তর আমি দিয়ে দেই। মুনতাসির ভাই কি বলেন? জি শিবর ভাই প্লিজ। আসলে এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের ট্রেস টুগেদার অ্যাপটা আছে, এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে শনাক্ত করছে। যদি আমার ট্রেস টুগেদার অ্যাপ কিন্তু 10 মিটার পর্যন্ত ট্রেস করতে পারে ব্লুটুথের মাধ্যমে। তো আমি যদি রুমের ভিতরে থাকি, আমার রুমের সামনে দিয়ে কোনো হাইটে গেল, তার সাথে কিন্তু কানেকশন হয়ে যেতে পারে আমি। তো ওই ব্যক্তি যদি করোনা পজিটিভ হয়, তাহলে কিন্তু আমাকে তারা ট্রেস টুগেদারের মাধ্যমে আমাকে কল দিবে এবং আমাকে কোয়ারেন্টাইন মোডে দিবে, যেমনটা আমাকে দিয়েছিল 4-5 দিন আগে। আমি কিন্তু চিনি না, আমাকে বললো যে স্যার আপনি তরুকুল ইসলাম নাম একজনের সাথে ক্লোজ কন্ট্যাক্ট ছিলেন, উনি করোনা পজিটিভ। আমি জিজ্ঞেস করলাম কে উনি? আমরা ট্রেস টুগেদারের মাধ্যমে পেয়েছি আপনি ওনার কাছাকাছি ছিলেন, 10 মিটার কাছাকাছি ছিলেন, আধা ঘন্টা ছিলেন। তো আমি জানি না কি, তো আমাকে বাধ্য এটা মেনে নিতে হয়েছে। তো ভাইকে বলবো, আপনি বাসায় থাকেন না যেখানে থাকেন না কেন, হয়তো বা আপনার কাছাকাছি কেউ একজন এসেছিল, সে পজিটিভ হয়েছে, সেই কারণে আপনাকে কোয়ারেন্টাইন অর্ডার দিয়েছে। তো এটা সিঙ্গাপুর সরকারের যেহেতু কিভাবে করছে, আমাদের নিরাপত্তার জন্য করছে, যা করছে আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে। মুনতাসির ভাই আরো অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করতেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জবাব দেওয়ার জন্য। আচ্ছা, যেটা হলো যে এত ঘন ঘন সব টেস্ট করা হয় কেন, এটা অলরেডি বলা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন হয়েছিল যে আমি যখন আইসোলেশনে ছিলাম, তখন আমার কোম্পানি আমার বেতন থেকে একটি হাসপাতালে ভিজিটের ফি কেটে নিয়েছে। এক্ষেত্রে আমার কি করার আছে? এটা কি বলতে আপনি বলবেন, নাই বলে দিব? আপনি বলে দেন, এটা সবচেয়ে ভালো। আপনারা এটা ফেস অনেকবার করেছেন, এটা আমরা জানি, কিন্তু শিপন ভাইয়ের কাছে কিন্তু এই উত্তরটা ভালো রকম আছে। আপনারা শিপন ভাইয়ের কাছ থেকে শুনুন যে এটা উত্তর কি হবে। আচ্ছা, আজ গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে শুধু আমার যে COVID-19 এর পজিটিভ হয়, এর চিকিৎসা ব্যয় গভর্নমেন্ট বহন করবে। কিন্তু আমরা করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পরে আপনি অন্য কোনো অসুখ সাইড এফেক্ট দেখা দেয়, অন্য কোনো অসুস্থ দেখা দেয়, যেমন আপনার এক্সরে করতে হয়, আপনার ব্লাড টেস্ট করতে হয়, অন্য কোনো কারণে আপনার হাড়ের সমস্যা হয়, ওটা কিন্তু গভর্নমেন্ট ব্যয় আবার বহন করবে না। এটা আপনাকে বহন করতে হবে, আপনার কোম্পানি ইন্স্যুরেন্সের ক্লেম করে আপনার টাকা পরিশোধ করতে পারে। ঠিক আছে মুনতাসির ভাই? কথা এইটা জিনিসটা হচ্ছে আপনার যে অন্যরকম কোনো সমস্যা থাকে, তো আপনাদের কিন্তু যখন আপনাদের কোম্পানি নিয়োগপত্র দেয় তখন কিন্তু আপনাদের ইন্স্যুরেন্সও কেনা হয়।
সেই ইন্স্যুরেন্সটা যতটুকু আমরা জানি $15,000 পর্যন্ত কভার করা যায়, এবং এইটা কিন্তু আপনার অন্যান্য অসুখের ব্যয় বহন করবার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো কোম্পানি যদি আপনাদের টাকা কেটে রাখে, এটা কিন্তু ঠিক নয়। এটা হ্যান্ডেল করতে হবে আপনাদের খুব সাবধানতার সাথে। অনেক সময় আমরা কিন্তু বলে দিই যে সাথে সাথে এমওএম এর সাথে যোগাযোগ করে এটা নিয়ে কথাবার্তা বলবার জন্য, কিন্তু কোম্পানি কিন্তু অনেক সময় সমস্যা করতে পারে। তো প্রথম জিনিসটা হলো যে আপনারা কোম্পানির লোকজনের সাথে ঠিক মতো কথা বলে দেখেন এটা কি শুরু করা যায়, এরপরে এমওএম এ, কারণ এমওএম এ জানালেন, এমওএম কিন্তু বললো যে এই জিনিসটা আপনারা করতে পারবেন না, কিন্তু কোম্পানি কিন্তু আপনার জন্য পরে ভবিষ্যতে ঝামেলা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু অনেক সময় করে। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওরা কিন্তু বসে থাকে এরপরে যে এই ভাই এই যে এমওএম এর কাছে কমপ্লেন করছিল, এখন তো সময় যাক আমি তাকে দেখে নিব, এই সমস্যাটা ঘটে। এটা বাস্তব চিত্র। তো জিনিসটা হলো যে প্রথমত কোম্পানির সাথে নেগোশিয়েট করে ইন্স্যুরেন্সের কথা তুলবে, কারণ ইন্স্যুরেন্সটা আছে, ওটা তো ব্যবহার করা যাবে, ওটা ব্যবহার করতে অসুবিধা। Okay, Muntasir bhai, another question. Dr. Muntasir bhai, please let me know about nasal polymus. আচ্ছা, ন্যাসল পলিপস, নাকের মধ্যে মাংস সৃষ্টি হওয়া। এখন সৌভাগ্যক্রমে আমি কিন্তু নাক কান গলার ডাক্তার হিসেবে বাংলাদেশে 1 বছর কাজ করেছিলাম পিজি হসপিটালে। তো নাকের পলিপ জিনিসটা প্রায় কিন্তু দেখা যায়, অনেকে কিন্তু হয় যাদের সাইনাসের সমস্যা আছে তাদের মধ্যে হতে পারে, তাদের এই সাইনোসাইটিস রয়ে যায়, ওটার থেকে কিন্তু আস্তে আস্তে মাংসপেশিটা বাড়তে বাড়তে নাকের পলিপ সৃষ্টি হয়। এই নাকের পলিপটা কিন্তু সমস্যা করবে যে আপনার নিঃশ্বাস নিতে সমস্যা নেবে, আপনার করে মুখ হা করে নিঃশ্বাস নিতে থাকবেন, এটা একটা বিরক্তিকর জিনিস। তারপর আরো অনেকে আছে যে নাক বন্ধ হলে নাকের ড্রপ দিচ্ছে সমানে সমানে, এই নাকের ড্রপটাও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। একটা সময় নাকের ড্রপটা কার্যকরী হবে না, উল্টা হবে কি, নাকের ড্রপের কারণে আপনার মাংসপেশিটা এমন ভাবে রিয়েক্ট করবে যা ফুলে পলিপ সৃষ্টি করবে। তো পলিপ যদি থাকে এবং আপনাকে এটা যদি অনেকদিন ধরে থেকে থাকে, আপনার যদি সমস্যা করতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি ওষুধ দিয়ে কিন্তু এটা অনেক সময় সারানো যায় না, অপারেশনের প্রয়োজন হয়ে উঠে, এবং ওই অবস্থায় যে ডাক্তারকে আপনারা দেখাবেন এখানে সে হবে নাক কান গলার ডাক্তার। ধন্যবাদ মুন্তাসির ভাই। তো এই কোশ্চেনটা ডক্টর জুবাল ভাই বললে ভালো হয় মনে হয়। হোয়াট হরমোনস ওয়ার্ক টু প্রডিউস অ্যাংজাইটি এন্ড হাউ টু সাপ্রেস ইট? আচ্ছা, এটা ডক্টর ওয়াইজিয়া বলছিলেন আগে। তো কোন হরমোন অ্যাংজাইটি প্রডিউস করে, তার চেয়ে উল্টাভাবে বলি যে কোন হরমোন আপনার অ্যাংজাইটিটা কমায় রাখবে। ঠিক দ্য আদার ওয়ে, যে কোন হরমোন, অনেক রকম হরমোন আছে, যেমন আপনার ডোপামিন বলি, সেরোটোনিন বলি, এগুলো আছে যেগুলো আপনার মানে আমাদের এই অ্যাংজাইটিটা কমায় রাখে, ডিপ্রেশনটা কমায় রাখে। তো ওইগুলো হয় যখন আপনি এক্সারসাইজ করবেন, একটু ব্যায়াম করবেন, তখন দেখবেন যে এই হরমোনগুলো আস্তে আস্তে বাড়ছে। তো ওগুলো আপনার যেই হরমোনগুলো ডিপ্রেশন করে সেগুলোর কে কমায় রাখবে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু বলে রাখি। আর আরেকটা হলো যে বললাম যে আপনার মানে এখানে চা কফিটা বেশি খায়েন না, কারণ এখানে অনেকখানি দেওয়া হয়, সেগুলো আপনার অ্যাংজাইটি বাড়বে। শিপন ভাই, আমি 3-4টা প্রশ্ন আমি লিখে রাখছি, খুব ছোট ছোট করে বলতে মানে আমি উঠায় রাখছি, একটু বলতে পারবো? আচ্ছা, একজন ফোন বলছেন হলো মিথুন করে, উনি অ্যামলোডিপিন নিচ্ছেন 10 মিলিগ্রাম করে, ওটা ওনার কতদিন চলতে হবে ব্লাড প্রেশারের জন্য? ব্লাড প্রেশার ওষুধ ভাই বন্ধ করবেন না, এটা মানে দীর্ঘস্থায়ী রোগের জন্য এগুলো অনেক দিন ধরে করতে হবে। আপনি 6 মাস পর পর ডাক্তার দেখাবেন, তখন যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে ওষুধটা কমায় আনবে, তারপর দেখবেন যে ওটা বন্ধ করা যাবে কিনা। তো নিজে নিজে ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করবেন না। আর দ্বিতীয় একজন প্রশ্ন করছেন হলো যে ওনার গাম, যে দাঁতের মাড়ি যেটা, সেটা ফুলে যায় মাঝে মধ্যে, তো ওটার ব্যবস্থা কি? ওটা হলো মানে যদি খুব বেশি ফোলা না হয়, আপনি দাঁত ব্রাশ করা, আপনি দেখবেন যে কিছু কিছু টুথপেস্ট আছে যেটার মধ্যে লেখা আছে 12 ঘন্টার প্রোটেকশন, 12 আওয়ার প্রোটেকশন। ওর মধ্যে আপনার মানে এই ব্যাকটেরিয়া মারার জন্য ওষুধ আছে, সেই জীবাণু মারার জন্য ওষুধ আছে, সেটা ব্যবহার করবেন। আরেকটা পাবেন আপনি মাউথওয়াশ, আপনি বললেই পাবেন যে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, অ্যালকোহল ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, যেটা আমরা হাত ধুই না, এই যে হাত পরিষ্কার করি যেটা, সেটারই একটা মুখে দেওয়ার জন্য একটা মাউথওয়াশ পাওয়া যায়। হ্যাঁ, সেই ওষুধটা ব্যবহার করবেন। আর আরেকজন প্রশ্ন করেছেন হলো যে কোলেস্টেরল বেশি, ওটার জন্য কি করা?
কোলেস্টেরল ওষুধ অ্যাকচুয়ালি আপনার স্ট্যাটিন বলে একটা ওষুধ আছে যেটা দেশে খুব সস্তায় পাওয়া যায়, এখানেও প্রচুর পাওয়া যায়, গেলেই আপনি মানে পরীক্ষা করে দেখতে পারবেন। আর আপনি যেটা বললাম যে খাবারটা এই এই ইসবগুলের ভুসি আপনার বাজে কোলেস্টেরলটা কমায় আনবে। আর যেটা আপনার অ্যালমন্ড যেটা বলে এখানে পেস্তা বাদাম, অ্যালমন্ড অ্যালমন্ড যেটা পেস্তা বাদাম সেটা যদি খান, ডাল জাতীয় খাবার যদি খান, ওটা আপনার কোলেস্টেরলটা কমায় আনবে। আর ডিম খাবেন না, বেশি ডিম খাবেন না, সপ্তাহে একদিন দুদিনের বেশি। আর লাল মাংস যেগুলো যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো কম খাবেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর জুবাইর ভাই। আমি এখন চলে যাচ্ছি ডক্টর ওয়াজিয়া। Abdul Razak by comment, some people recover from first test and some people become recover after affected by COVID-19. So what is the mean of the recover and what is the mean of the clear? Oh my, this is such a deep question. Muntasir and Zubaya, do you have any insights to this? আমার মনে হয় যে জিনিসটা উনি প্রশ্ন করেছেন যে সোয়াব টেস্টিং এবং সিরোলজি ব্যাপারে, তো এই ব্যাপারে আমরা অনেকবারই বলেছিলাম যে সোয়াব টেস্টিংটা কিসের জন্য করা হয়। জীবিত অবস্থায় সংক্রমক ক্ষমতাওয়ালা ভাইরাস আপনার শরীরে আছে কিনা সেটা দেখবার জন্য কিন্তু সোয়াব টেস্টিংটা করা হয়। তো যদি পজিটিভ যদি বলা হয় তাহলে বলবো যে জীবিত অবস্থায় কিন্তু ভাইরাসটা আপনার শরীরে আছে এবং আপনার থেকে অন্যদের মধ্যে ভাইরাসটা যেতে পারে। এখন যখন টেস্ট রেজাল্ট নেগেটিভ আসবে তার মানে হবে যে আপনার শরীরে ভাইরাসটা আর নেই। সেই সাথে সাথে আরেকটা টেস্ট আমরা করতেছিলাম, আপনাদের মাঝখানে অনেকের করা হয়েছে, সেটা রক্ত পরীক্ষা, সেরোলজি। সেরোলজি করলে আমরা যেটা জানতে পারি যে আপনার শরীরে আগে সংক্রমণ হয়েছিল কিনা, কিন্তু এটা কিন্তু দেখাবে না যে আপনার শরীরে জীবিত অবস্থায় ভাইরাসটা আছে কিনা, দেখাবে যে আপনার শরীরে আগে সংক্রমণ হয়েছিল কিনা এবং আপনি সুস্থ হয়ে উঠেছেন কিনা। সুস্থ হয়ে উঠলে শরীর একটি প্রাকৃতিক ভাবে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, যেটাকে আমি আগেও বলেছি যে শরীরের সৈন্য অ্যান্টিবডি গুলা যদি দেখা দেয় তাহলে বোঝা যাবে যে আপনি আগে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন এবং আপনি সুস্থ হয়ে উঠেছেন এবং আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করেছে। ধন্যবাদ মুন্তাসির ভাই। তো আমাদের সময় শেষ, তো আমরা এখন সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। রাহাত রোববার ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমার খুব বেশি মাথা ব্যথা করে, বাংলাদেশ থেকে থাকা অবস্থায় তাপনিল খাইতাম, সিঙ্গাপুরে মাথা ব্যথার জন্য কোন ওষুধ খাবো, গ্যাস্ট্রিকের জন্য সিঙ্গাপুরের কোন ওষুধটা খাবো, বাংলাদেশে গ্যাস্ট্রিকের জন্য ফিনিক্স খাইতাম, এই ওষুধগুলোর রিপ্লেসমেন্ট কোথায় পাবো? মানে উনি গ্যাস্ট্রিকের নাম জানতে চাচ্ছে আর হলো মাথা ব্যথা। আমি বলি যে আমি প্রথমেই বললাম যে ঔষধ যখন এখানে নেবেন তখন ঔষধটা নিয়ে আসবেন, কারণ এটা এগুলো হলো বাণিজ্যিক নাম। হ্যাঁ, মূল ঔষধটা কি নাম আমি ওয়েবে না গিয়ে খোঁজ না করে আমি বলতে পারবো না। তো যেহেতু আপনার মাথা ব্যথাটা অনেক বেশি, আপনার এটা মাইগ্রেন হতে পারে, তারপর অন্যরকম মাথা ব্যথা হতে পারে, তবু আপনি একটু ডাক্তার দেখান এবং ওষুধগুলো নিয়ে যাবেন। হ্যাঁ, ওর বদলি ওষুধ আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ জোবাবিন ভাই। তো মুন্তাসির ভাই, আমি একটা বাংলা প্রশ্ন করছি, আপনি একটু ইংরেজিতে অনুবাদ করে দিবেন, ডাক্তার ওয়াজিয়া বলবো এটা। আসসালামু আলাইকুম ভাই, আমার দাঁত মাজলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, তার জন্য আমার করণীয় কি? So Wajia, assalamu alaikum. My friend over here, Mr. Muhammad Masin, is asking you that I have bleeding gums. Whenever I try to brush my teeth, it bleeds. My gums bleed. What to do about that? Oh my. Muntasir, you seem to give me all the hard questions. I give back. Shivon bhai, is to get credit for that. Oh dear, I'm not a dentist. Okay. I think part of the answer was already given by Zubair bhai. Zubair bhai gave the answer already. The additional things we can actually say that like what was said in যেটা Zubair bhai কিন্তু আপনাদের উত্তরটা কিন্তু অলরেডি দিয়েছে, কিন্তু খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। এটা আমার মনে হয় অলরেডি হয়ে গেছে, কিন্তু আরেকটা জিনিস সেটা অ্যাড করতে পারি যে ফল খাবেন, অরেঞ্জ খাওয়া, আপেল খাওয়া, এগুলি। যেটা হলো যে খাবার পরে ব্রাশ করবেন, দাঁত ব্রাশটা করবেন হলো খাবার পরে। হ্যাঁ, খাবার পরে করবেন, খাবার আগে না। যদি আপনি মানে এই টুথব্রাশটা ব্যবহার করবেন, ব্রাশটা শিখে নেবেন, আপনি ইউটিউবে দেখবেন যে কিভাবে আপনার দাঁত ব্রাশটা করতে হয়, সেটা শিখায় দেবে। আর ওই ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ যেটা বললাম সেটা দিয়ে করতে পারবেন।
নিমের ডালের যে মেসওয়াক পাওয়া যায় সেটাও কিন্তু আপনার এই অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, সেটাও আপনার কিন্তু আহ, আহ, ভালো করবে, কিন্তু ওটা তো নিম ডাল এখন তো পাবেন না সহজে। হ্যাঁ, আচ্ছা। ধন্যবাদ ভাই। তো একজন আব্দুল্লাহ কালাম আবু মিয়া কমেন্ট করেছেন, ডক্টর জুবাইর স্যারের স্যাম্পল কোথায় এবং ওনার সাক্ষাৎ পাওয়ার কোনো উপায় আছে কিনা? আহ, ইনশাল্লাহ এইভাবেই আবার সাক্ষাৎ হবে। আমি আসলে বাচ্চাদের রোগী, বুঝছেন, আমি বাচ্চাদের রোগী, বিশেষজ্ঞ রোগী। মুন্তাসির যেমন হলো হাড়ের রোগী, হ্যাঁ, আমি হলাম বাচ্চাদের রোগী। ওভাবে হয়তো সম্ভব না দেখা করা, কিন্তু ইনশাল্লাহ যদি প্রশ্ন থাকে আমরা খুব চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। আর দেখি যদি পারি এই রোববার দিন করে হেলথ সার্ভের মাধ্যমেই হোক বা নিজেদের নিজেদের মাধ্যমেই হোক, হয়তো আমরা বড় ডর্মগুলোতে মেডিকেল পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি যদি সাথে থাকেন তাহলে করা সম্ভব হবে। ধন্যবাদ ভাই আপনাকে। তো আই গোইং টু গুই মুন্তাসির ভাই, তো আজকে অনেকেই কষ্ট করেছে, সবার পাশে সবার সম্ভব হয়নি। আমরা চেষ্টা করবো পরবর্তী সময় তাদের প্রশ্নগুলো রিপ্লাই দেওয়ার জন্য এবং শর্ট ভিডিও করে তাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য, তাহলে ভালো হয়। আমি আপনাকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পাঠাবো, আপনি যদি এগুলো করে দিতেন তাহলে খুব উপকার হবে সবার জন্য। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক কমেন্ট করে আমাকে উৎসাহ দান করেছেন। তো আমি একটা শেষ প্রশ্ন যাচ্ছি, আমরা শেষ করে দিব কিছুদিনের ভিতরেই। তো কালাম কমেন্ট করছেন, আই হ্যাভ urinary pain and slow come out. মুন্তাসির, you can answer this one. আচ্ছা, এটা আমি উত্তর দিচ্ছি জিনিসটা। এক, ইনফেকশন, পেশাবের রাস্তায় ইনফেকশন হলে এই জিনিসটা ঘটতে পারে। দেখবেন যে আপনার ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাব করার সময় পেশাবটা অনেক সময় নিয়ে পেশাব করতে হচ্ছে এবং টিপ টিপ করে পড়তেছে এবং ব্যথা হচ্ছে যখনই পেশাব করতে যাচ্ছেন। এই কারণে হতে পারে। দ্বিতীয়ত, পাথর যখন পেশাবের রাস্তায় চলে আসে, আপনি মনে করেন কিডনির পাথর অথবা ব্লাডারের পাথর সৃষ্টি হয়েছে, ছোট অংশগুলো যদি পেশাবের রাস্তায় চলে আসে তখনও কিন্তু জ্বালাপোড়ন হতে পারে। এই দুইটা কিন্তু মেইন রিজন যে কারণে আপনার পেশাবের রাস্তায় পেশাব করতে গেলে ব্যথা হবে। এই অবস্থায় যেটা আমরা মনে করি, যেটা আমি সাধারণত বলে থাকি, যে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক নিতে হবে। অ্যান্টিবায়োটিকে যদি না সারে তাহলে কিন্তু অন্য ইনভেস্টিগেশন অথবা অন্যান্য যাচ করতে হতে পারে। সাধারণত ইনফেকশনের কারণে এটা হয় এবং ইনফেকশনের কারণে আপনার অ্যান্টিবায়োটিক নিতে হয় এবং ডাক্তার দেখিয়ে, কারণ এটার জন্য যেমন তেমন অ্যান্টিবায়োটিক নিলেই কিন্তু হবে না। এরপরে কিন্তু যে আপনার যে ব্যাকটেরিয়াটা এই ইনফেকশন সৃষ্টি করেছে সেটা আরো শক্তিধর হয়ে উঠবে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক নিলে। তো ডাক্তার দেখান। আরেকটা জিনিস যেটা আমি আপনাদের বলবো, আপনারা যে অবস্থায় কাজ করেন, মনে করেন যে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর ঘামেন, আপনাদের দিনে প্রচুর পরিমাণে কিন্তু পানি খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানি খেলে কিন্তু আপনাদের পেশাবের রাস্তাটাও ক্লিয়ার থাকে, যদি ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু তরল হয়ে যায় এবং এইভাবে কিন্তু আপনাদের সাহায্য করে থাকে। এবং পাথর থাকলেও পাথর তৈরি হওয়ার থেকে এটা কিন্তু বিরত রাখে আপনার বেশি করে পানি খাওয়া। তো আমরা কিন্তু দেশেও কিন্তু বলে থাকি যে পানি প্রচুর পরিমাণে খাবেন, এইসব জিনিসগুলা থেকে আপনাদের নিজেদের রক্ষা করবার জন্য। ধন্যবাদ মুন্তাসির ভাই। তো আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দিব এবং আশা করি পরবর্তীকালে আপনারা আবার আসবো আমাদের বাইরের প্রশ্ন জবাব দেওয়ার জন্য। তো আমি আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ডাক্তার মুন্তাসির ভাই, ডাক্তার মজিয়া এবং আমিন ভাইকে। তো শেষ করার আগে আমি ডাক্তার মুন্তাসির ভাইয়ের কাছে যাবো। মুন্তাসির ভাই, দর্শক বলতে যদি আপনারা এই যে দেখছেন যে আমরা আপনাদের সামনে আসছি, আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের উৎসাহিত করা, আপনাদের সাহায্য করা। এখন আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে, আমরা কিন্তু অনেকজন মানুষ নই, আমরা গুটি কয়েকজন মানুষ, কিন্তু এরকম গুটি কয়েকজন মানুষ আরো অনেকেই আছে। আপনার কবির হোসেন ভাইকেও দেখছেন, সুমন ভাইকে দেখেছেন, শিপন ভাইকেও দেখতেছেন, শরীফ ভাইকে দেখতেছেন, রিপন ভাইকে দেখতেছেন, ডক্টর জুবাইর আমিন আছে, ডক্টর ওয়াজি আছে, ডক্টর ডেল ফিশার আছে। আমরা সবাই মিলেই কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছি আমাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের সাহায্য করবার জন্য। এই যে আপনারা যে একটা সংকটমূলক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, জানি এটা কষ্টকর, এই কষ্টটা কিছুটা হলে লাঘব করবার জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবার জন্য এই অনুষ্ঠানগুলা, আপনাদের কথাগুলা শুনবার জন্য এই অনুষ্ঠানগুলা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর জন্য কিন্তু আমরা আসছি, লাইভেও আসবো, ফোনেও বলবো, যেভাবে পারবো চেষ্টা করব। যতদিন এই সমস্যা চলবে আপনাদের পাশে থাকবো এবং ভবিষ্যতে পাশে থাকার চেষ্টা করবো। আজকে আপনারা জুবাই ভাইকে দেখলেন, আপনারা অনেকে ওনাকে আগেও দেখেছেন, উনি আসেন আমাদের সাথে এবং সেটার থেকে আমরা কিন্তু অনেক বড় রকমের সাহস পাচ্ছি আরো আগিয়ে যাওয়ার জন্য।
জুবাই ভাইয়ের কাছেই যাব। উনি আমার বড় ভাই এবং উনি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে ওনার কাজ ডমে যে কাজগুলো করেছে, এবং আমরা আশা রাখি যে উনি আমাদের সাথে আছেন এবং থাকবেন। জুবাইর ভাই, হ্যাঁ, আপনি 10 সেকেন্ড কিছু বলতেন আমাদের আজকে শ্রোতাদের উদ্দেশ্যে। ঠিক আছে। কিছু বলার আগে- সবাইকে আগে- আমি ধন্যবাদ জানাই, কারণ এই ওয়াইজিয়া, মুনতাসির, আহ, আহ, শিপন ভাই, আহ, এটা তো একটা মানে সারা পৃথিবীতেই একটা মানে বিরাট ঘটনা, তাই না? তবু আমি বলবো যে সিঙ্গাপুরে আমরা অনেক ভালো আছি। আপনার আইসিইউ যেটা মানে বলে আমরা বাংলাদেশে বলি যে লাইফ সাপোর্ট, গত 1 মাসে বোধহয় আইসিইউতে কোনো রোগী নাই। হ্যাঁ, এবং গত 1 মাসের মধ্যে আমি জানি না বোধহয় একজনও মারা যায়নি। তো ওই দিক দিয়ে আমরা অনেক ভালো আছি, এবং ভালো আছি কারণ হলো আপনারা সাহায্য করছেন, আপনারা সবাই স্যাক্রিফাইস করছেন। হ্যাঁ, এবং আপনারা সবাই কষ্ট করছেন, তার জন্যই সবাই ভালো আছে। তো এই স্যাক্রিফাইসটা মানে সবাই মনে রাখবে, এটা মানে অনেক অনেক উপকার করছে সবাইকে। তো সবার জন্য দোয়া রাখবেন, নিজেদের জন্য দোয়া রাখবেন, আর ভালো থাকবেন। Dr. Tamazia, you can say something for our audience. Oh, okay. Thank you so much. It's been such a joy and honor to be here. And I'm really, really impressed by the kinds of questions that you're asking. So it's such a privilege to know Shipon Bai, Dr. Muntasir, Dr. Munzubaya, and really, really enjoy coming here. In fact, this is one of the highlights of my week. So thank you all so much for being here. We want to also, I just really want to say that I'm very impressed by what Shipon Bai is doing. And I know many, many of you are also being health ambassadors in your own right. So please continue to stay strong, keep your hope alive, and we want to continue to hear from you. So to end off, don't forget to go on to My Brother SG to like and follow the page so that you can continue to get updates and programs like these. And also continue to send us your questions, your comic ideas, and please also give Shipon Bai, Dr. Muntasir, and Dr. Zubaya all your support. So thank you all so much. Thank you, মুনতাসির ভাই, একটু বাংলা বলে দেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা অনেক ধৈর্য দেখেছেন, এবং শিপন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে একটা প্রচেষ্টা হাতে নিয়েছিল অনেক মাস আগে, এবং এটা আজকে এত বড় একটা ফল ধারণ করেছে। যে জিনিসটা হলো যে সেটা থেকে আপনার সবাই উপকৃত হচ্ছেন। এছাড়া যারা মাঠ পর্যায়ে আরো ভাইয়েরা আছেন, যারা হেলথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন, অন্যদের সাহায্য করবার জন্য, অন্যদের অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং আমাদের সবাইকে উনি বলছেন যে একই সাথে আমরা যে কাজ করে যাচ্ছি সেটা যেন চালিয়ে যাই। আরেকটা জিনিস যেটা উনি বলেছে যে মাই ব্রাদার এসি যে পেজটা আছে, ওখানে প্রচুর তথ্য থাকবে, সেই পেজটিতে যান, সেখানে কমেন্টস গুলো দিন। ভুলে যাবেন না যে আপনাদের আইডিয়া গুলাই কিন্তু পরবর্তীকালে কমিক হিসাবে তৈরি হবে। তো আপনাদের আইডিয়া গুলাও দিন, যেন আমরা ওখান থেকে প্রথম 10টি সবচেয়ে ভালো আইডিয়া চুজ করে নতুন করে আপনাদের সেবায় কমিক তৈরি করতে পারি, যেন ওখান থেকে আপনারা পরবর্তীকালে কি ইনফরমেশন লাগবে জানতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।